ও, সমস্যা নেই বাবা। তোমার যখন ইচ্ছে তখন আসবে। তুমি ভিতরে যাও, রেস্ট করো। আমি খাবারের ব্যবস্থা করছি। আমার কিছু জানার আছে আন্টি পাখির ব্যাপারে। কি বলো তো বাবা? এরপর পাখির জীবনের কিছু কথা তার মা শানকে জানিয়ে দেয়। ও ছোটবেলায় খুব চঞ্চল ছিল, তাই শখ করে নাম রেখেছিলাম পাখি। আমার মেয়ের চঞ্চলতা হারিয়ে যায়, পরে নামটার সাথে মেয়েটার মিল আর খুঁজে পাইনি। কথার মাঝে পাখির ভাবিও তাদের সাথে বসে। একদিন ঈদেও খুব সেজেছিল। ওর চাচা চাচি রংপুর থেকে ঈদে বেড়াতে এসেছিল। ওর চাচি ওকে দেখে বলেছিল, পাখিকে তো ভূতের মতো লাগছে। এত সাজছ কেন? এমনিই কালো মানুষ, আরো ভূত দেখা যাচ্ছে। তার একটু পরপরই ও সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে। সেদিনের পর থেকে কখনো সাজতে দেখেনি। এরপর নানাভাবে মেয়েটা আমার গায়ের রং নিয়ে মানুষের কথা শুনে নিজেকে একা করে নিয়েছিল। আন্টি ও কি কখনো বড় ধরনের ভয় পেয়েছিল? একদিন আমি ওকে সাথে নিয়ে আমার ভাতিজির বিয়েতে যাই। বিয়ের পরদিন সকালেই আমার ভাতিজিটা মাথারিক্ত ব্লিডিং হয়ে মারা যায়। ওর মৃত্যুর সময় ঘরে কেউ ছিল না, পাখি ছিল শুধু। তখন পাখি ক্লাস 6-এ পড়তো। এই ঘটনায় সে টানা 7 দিন কোনো কথা বলতে পারেনি। এরপর কোনো ছেলে মানুষকেই সে আশেপাশে সহ্য করতে পারতো না। ওর ধারণা বিয়ে হলেই মেয়েরা মারা যায়। এই ঘটনার পর ও আগের থেকে আরও বেশি ঘরকোনো হয়ে যায়। আশপাশ কারোর সাথে মিশতো না। শানকে কিছু একটা ভাবতে থেকে পাখির মা জানতে চায়। কিন্তু বাবা, এসব এতদিন পর কেন জানতে চাইছো? সব ঠিক আছে তো বাবা? আমার মেয়ের কিছু হয়নি তো? শান কিছু একটা ভেবে সবটা চেপে গিয়ে পাখির ঘরে আসে। ঘুরে ঘুরে ঘরের প্রতিটা কোণা খেয়াল করছে। মেয়েটা সত্যি খুব আত্মকেন্দ্রিক, তা না হলে প্রতিটা ড্রয়ারে তালা ঝুলবে কেন? ভাবতে ভাবতে শান চাবির তালাশ করে, কিছুক্ষণ খুঁজে পেয়েও যায়। ড্রয়ার খুলে একটা মোটা কালো রঙের ডায়েরি খুঁজে পায়। বাড়ির প্রতিটা দেয়ালে খুব সুন্দর মেলি হাতের পেন্ট। শানের নজর এড়ায় না। খোঁজ নিয়ে জানতে পারে পাখি এসব আঁকত। বাড়িতে আজ নতুন বউয়ের রান্না করা খাবার মুখে তুলতে চেয়েছেন শানের দাদিমা। সেই অনুযায়ী খাবারের মেনু তিনি দিয়েছেন। আলাদা আলাদা করে 20টা আইটেম তিনি দিয়েছেন, যার সবগুলোই করতে হবে পাখিকে। রান্নায় পাখির বেশ পারদর্শিতা আছে, তাই কোমরে আঁচল গুজে নেমে পড়ে রান্নায়। শান ও বাড়ি থেকে ফিরেছে ঘন্টা খানেক হলো। এসে রুমে ঢুকেছে আর বের হয়নি। কিছুক্ষণ পর কালো কুচকুচে রঙের একটা হাফাতা টি শার্ট পরে বাইরে বের হয়। ড্রয়িং রুমে বসে সবার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে আর বারবার আর চোখে রান্নাঘরে পাখির দিকে দেখছে। মেয়েটা ছাই কালারের একটা শাড়ি পরেছে। কোমরে আঁচল গোজার ফলে কোমরের বেশ খানিকটা অংশ বের হয়ে আছে। ঘাড়ের উপর লম্বা চুলে ঢিলে হাত খোপাটা উসখুস করছে। কপালের উপর ঘামে লেপ্টে আছে বেবি হেয়ারগুলো। দাদি শানকে ফলো করছে অনেকক্ষণ, তারপর কনুই দিয়ে গুঁতো দিয়ে রান্নাঘরে যেতে ইশারা করে। শান মুচকি হেসে কিছু না বলেই পাখির পিছনে গিয়ে দাঁড়ায়। আচমকা ঘুরতে গিয়ে শানের বুকের সাথে ধাক্কা লাগে পাখির। চোখ খুলে শানকে দেখতে পেয়ে থ হয়ে চেয়ে থাকে সেদিকে। শাওয়ার নেওয়া ভেজা চুলগুলো থেকে ছোট ছোট ফোঁটায় পানি পড়ছে। গায়ে কালো টি শার্ট। টি শার্টের বুকের কাছের দুটো খোলা বোতাম ভেদ করে লোমগুলো জানান দিচ্ছে। ফর্সা দেহে কালো রংটা যেন শানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। পাখির নজর সরছে না কিছুতেই। শান পাখির সামনে তুড়ি বাজাতে চমকে ফেরে সে। পিছনে ফিরে রান্নায় মনোযোগ দিতে দিতে বলে, আপনি কখন এসেছেন? কোথায় গিয়েছিলেন? কেন মিস করছিলে বুঝি? পাখির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে শান। শানের কথায় সারা শরীরে যেন শিহরণ বয়ে গেল পাখির। বাম কাঁধটা একটু নাড়িয়ে শানকে সরিয়ে দেয় সে। শান সরে না গিয়ে নিজের বাম হাতটা পাখির কোমরের কাছে আনতেই খপ করে হাতটা ধরে ফেলে পাখি। কি করছেন এসব? ছাড়ুন, বাইরে সবাই দেখছে। আমার ভালো লাগছে না কিন্তু। শান ওর কথায় কান্না দিয়ে কোমরে গোজা শাড়ির আঁচলটা টেনে খুলে দিয়ে কাঁধের উপর থেকে শাড়িটা নামিয়ে দেয়। পাখি শুধু শানের কার্যকলাপ দেখছে। আমার অসুবিধা হচ্ছে আর আপনি খুলে দিলেন কেন? বলতে বলতেই শানের দিকে ফেরে পাখি। শান কোনো কথা না বলে এক হাতে পাখির কোমর জড়িয়ে আরেক হাতে কপালের উপর লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দিতে ব্যস্ত। এদিকে পাখি শুধু ছটফট করেই যাচ্ছে। শুধুমাত্র আমার সামনে কোমর পিঠ পিঠ উন্মুক্ত রাখবে? এখানে কেউ নেই তবুও ঢেকে কাজ করবে?
তোমার সব দেখার অধিকার শুধুই আমার। শেষ কথাটা বেশ মাখালো কণ্ঠে অধিকার খাটিয়ে বলে শান। পাখি নির্বাক শ্রোতা হয়ে শানের কথা শুনে যাচ্ছে। এই কথাগুলোই কি যেন একটা আছে। এভাবে তো কখনো কথা বলেনি এর আগে, নাকি আমিই শুনতে চাইনি। পাখির ভাবনার মাঝে শান ওকে ছেড়ে একটা আপেলে বাইট দিয়ে পাখির দিকে এগিয়ে দেয়। খাবে? হুম। পাখি নাসূচক শব্দে শান গুনগুন করে গান গেয়ে বাহিরে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বেশ অবাক শানকে গান গাইতে দেখে, কারণ এর আগে কখনোই সে এভাবে গান গাইতো না। একে একে সব কিছু রান্না করে পাখি ঘরে আসে। ঘরটায় ডিম লাইট জ্বালানো। বেশ অবাক হয় সে। তারপর কোনো কিছুকে পাত্তা না দিয়ে একটা শাড়ি খাটের উপর রেখে ব্লাউজ পেটিকোট নিয়ে ওয়াশরুমে দ্রুত ঢুকে পড়ে। ঘামের শরীর তার একদম ভালো লাগে না। গোসল সেরে নিতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচেও। কিছুক্ষণ পর মাথায় টাওয়েল প্যাঁচাতে প্যাঁচাতে ঘরে ঢোকে পাখি। সাথে সাথে ঘরের লাইট জ্বলে উঠল। আচমকা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে লাইটের দিকে। এরপর চেয়ে শানকে দেখতে পায়। অবাকের চরম সীমা পার হয় পাখির। এদিকে পাখিকে অবস্থায় দেখে বুকের ঢিপ ঢিপ শব্দ বেড়েই চলেছে শানের। শুকনো ঢোক গিলে অপলকে চেয়ে থাকে সেদিকে। শরীর ভালো করে না মোছার ফলে কোমরের কাছের পানিগুলো টপটপ করে পেটিকোট ভিজিয়ে দিচ্ছে। শান এক দৃষ্টিতে সেদিকে চেয়ে আছে। শানকে ওভাবে দেখতে পেয়ে অস্বস্তিতে পড়ে পাখি মুখ ফিরিয়ে অপর পাশে ঘুরে দাঁড়ায়। খুব স্লো মোশনে আগাতে হবে শান, ধৈর্যহারা হলে চলবে না। নীরার কথাটা হঠাৎ মগজে গিজগিজ করতেই শান চোখ ফিরিয়ে খাটের উপরে থাকা শাড়িটা হাতে নিয়ে পাখির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসে। এদিকে শানের পদধ্বনির দিকে আন্দাজ করতে পেরে পাখি ভয়ে চুপসে যায়। গত রাতে শানের খারাপ ব্যবহারের কথা মাথায় আসে। শান ধীর পায়ে পাখির পিছনে দাঁড়িয়ে শাড়িটা এগিয়ে দেয়। নাও, শাড়িটা পরে নাও। পাখি অবাক হয়ে মাথা তুলে নেয়। দ্রুত হাত বাড়িয়ে শাড়িটা এক প্রকার টেনে নেয়। আপনি বাইরে যান, আমি শাড়ি সেট করব। শান মুচকি হেসে বেরিয়ে আসে। লোকটা এত চেঞ্জ হলো কি করে? আজ জোর করলো না আমায়। ভাবতে ভাবতেই শাড়িটা সেট করে ঘরের চারিদিকে চেয়ে পাখি থমকে যায়। খাটের পাশে ভাসটায় বেশ অনেকগুলো কালো গোলাপ। ড্রেসিং টেবিলের উপরে ভাসে কালো গোলাপ রাখা। যেদিকেই চোখ রাখছে কালো গোলাপের সৌন্দর্যে ঘরটা চেয়ে আছে। ঠোঁটের কোণে বিশাল হাসি এলিয়ে গোলাপগুলো একে একে ছুঁয়ে দেখছে পাখি। অজানা ভালো লাগায় ভরে উঠল তার তনু মন। কে রাখলো এসব? শান। তাছাড়া কে? মানুষটা জানলো কি করে আমার কাঙ্ক্ষিত ফুল কালো গোলাপ? মানুষটার এত চেঞ্জ। যাই হোক, এই ফুলের বড্ড শখ ছিল আমার, পূরণ হলো আজ। ভাবতে ভাবতেই হেসে ফেলে পাখি। দরজার আড়াল থেকে পাখির হাসি যেন শানের অন্তরকে প্রশান্তিতে ভরিয়ে তুলছে। অবাক চোখে চেয়ে আছে সেদিকে। এই প্রথম পাখিকে হাসতে দেখল শান। হাসলে পাখির চোখগুলো ছোট ছোট হয়ে যায়। অপরূপ অমায়িক পবিত্র একটা হাসি। হুম হুম। হালকা গলা ঝেড়ে শান রুমে ঢুকে। পাখি চোখ মেলে সেদিকে চায়। একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে থাকে শানের দিকে। পছন্দ হয়েছে? অনেক। মাথা নাড়িয়ে বলে পাখি। পাখির হাতটা ধরতে গিয়ে না ধরে শান বিছানায় বসে পড়ে। ইশারায় পাখিকে বসতে বলে। দু হাত দূরে পাখি গুটিসুটি মেরে বসে। আমায় ভয় পাও পাখি? পাখি নিশ্চুপ। আচ্ছা পাখি, আমরা কি বন্ধু হতে পারি? পাখি মাথা তুলে তাকিয়ে মুচকি এসে মাথা নিচু করে নেয়। রাতে ডিনার টেবিলে পাখির প্রশংসায় সকলেই পঞ্চমুখ। শ্বশুর খুশি হয়ে 5,000 টাকা গুজে দিয়েছেন পাখির হাতে। সবাই রান্নার প্রশংসা করছে। শর্মিলা বেগম নিজের সিদ্ধান্তে যথেষ্ট গর্ববোধ করে তার চোখ মুখ উপচে পড়ছে। শর্মিলা বেগম নিজের সিদ্ধান্তে যথেষ্ট গর্ববোধ তার চোখ মুখে উপচে পড়ছে। পাখি, তোমার রান্নার হাত তো। কথাটা বলতে গিয়েও সামিহার দিকে চেয়ে চোখ আটকে গেল শানের ভাইয়া ফয়েজের। বহুদিন পর পেট ভরে শান্তি করে ঢেকুর তুললাম না বউ, অনেক সুখী হ। ভাবি, অনেক অনেক মজা হয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছো। টিনা আর রনি একসাথে চিল্লিয়ে ওঠে। শুধু কথা বলছে না শান, মাথা নিচু করে খেয়েই চলছে আর মুচকি হাসছে। রুমে এসে পাখি আরেকবার নিজের রুমটায় চোখ বুলিয়ে খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ে। শান কিছু মেডিকেল ফাইল চেক করে খাটের অপর পাশে মাথার নিচে এক হাত রেখে শয়। কেন আমি পাখির জন্য এত করছি? কেন ট্রিটমেন্টে আগাচ্ছি? অন্য কাউকে বিয়ে করলে তো আমার লাইফটা এমন হতো না। কেন তবে এই লাইফটাকে বেছে নিলাম? কেন ছেড়ে দিচ্ছি না? শুধু কি মায়ের সিদ্ধান্তকে সম্মান, নাকি অন্য কিছু?
শানের ভাবনার মাঝে পাখি এপাশ ফিরে বেঘরে ঘুমায়। শান এক দৃষ্টিতে চেয়ে থাকে পাখির দিকে। কি আছে ওর মাঝে? কেন অপেক্ষা করছি ওর জন্য? এত মায়াময় মুখটা। তাহলে কি ওর মায়ায় আটকে গেলাম? রান্নায় তো সবার মন জয় করে নিলে আমায় কবে জয় করবে বলো তো? ভাবতে ভাবতেই সাবধানতার সাথে এগিয়ে এসে আলতো করে চুমু দেয় পাখির কপালে। পাশ ফেরায় আঁচল সরে যায় পাখির। শান এক পলক সেদিকে তাকিয়ে মুচকে এসে আঁচল উঠিয়ে নিজের জায়গায় আসে। পাখি আরেকটু নড়ে চড়ে গালের নিচে এক হাত দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। রাত 3টা বেজে 5 ছুঁই ছুঁই। গভীর ঘুমে আচ্ছন্ন চারিপাশ। হঠাৎ ঘুম ভেঙে যায় পাখির। উঠতে উঠতেই খেয়াল করে শাড়ির আঁচলে টান পড়ছে তার। পাশে চোখ মেলে দেখে হার্ট সার্জন সাহেব ঠান্ডায় জড়সড় হয়ে শাড়ির আঁচলে নিজেকে জড়িয়ে শুয়ে আছেন। নিষ্পাপ একটা মুখবয়ব মুচকি হেসে ঘুমিয়ে আছে। কপালের উপর নেমে আসা অবাধ্য চুলগুলো নাকে এসে ঠেকছে। এত লম্বা চুল অথচ জেল টেল মেরে ঠিক করে রাখে। ভাবতে ভাবতে মুচকি হেসে ওঠে পাখি। তারপর আস্তে আস্তে নিজের শাড়ির আঁচল বের করে এনে পায়ের কাছের পাতলা চাদরটা গায়ে এলিয়ে দিয়ে দেয়। সাথে সাথে সার্জন সাহেব পাশ ফিরেই শক্ত করে চাদর জড়ে আবারও ঘুমিয়ে পড়েন, যেন এই চাদরের অপেক্ষায় ছিলেন তিনি। এরপর গুটি গুটি পায়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায় পাখি। নামাজ হতেই খেয়াল হয় অনেক দিন ধরে কোরআনটা পড়া হচ্ছে না, পড়া উচিত। যেই ভাবা সেই কাজ। ভাগ্যিস সেদিন শাশুড়িমার রুম থেকে আনিয়েছে। সুমধুর কণ্ঠের চাপা তেলোয়াত যেন ঘরময় ছড়িয়ে যাচ্ছে নিবিড়ভাবে। তেলোয়াতের মধুর ধ্বনিতে জেগে উঠে শান। চোখ মেলে ডান পাশে তাকাতেই চোখে পড়ে মোহনীয় এক দৃশ্য। কোনো প্রকার সারা শব্দ না করে মনোযোগ দিয়ে সে তেলোয়াত শুনে যায়। জীবনে এই প্রথম এইভাবে ঘুম থেকে জেগে ওঠা। এর চেয়ে আদর্শ জীবন আর কী বা হতে পারে? ধন্যবাদ হে মালিক, আমার জীবনটাকে এত সুন্দর করে তোলার জন্য। ভাবতে ভাবতেই মুচকি হাসির রেশ ফুটে ওঠে শানের মুখে। ফজরের আজান হয়েছে, তাকে কি ডাকবো নাকি ডাকবো না? না জানি কত রাতে ঘুমিয়েছে। নামাজটাও তো ফরজ, কি করি? পাখির ভাবনার মাঝে চোখ মেলে উঠে বসে শান। ঠোঁট এলিয়ে হেসে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে মসজিদের উদ্দেশ্যে পা বাড়ায়। পাখির অন্তরে প্রশান্তির বিশাল বিশাল ঢেউ খেলে যায়। শান নিয়মিত নামাজি না, মাঝে মাঝে পড়ে, তবে পড়ার চেষ্টা করে। আজ তার বাবা আহমেদ সাহেব তাকে দেখে ভীষণ খুশি। এই প্রথম বাবা ছেলে একই সাথে ফজর নামাজ পড়ছে। সকাল হতেই শানের ডাকে সবাই ড্রয়িং রুমে এসে পড়ে। তার ইচ্ছে ঘরের প্রতিটা দেয়ালে পেন্টিং হবে, আর সেটা করবে বাড়ির নতুন বউ। পাখিকে অবাক করে দিয়ে নাম বলে দেয় শান। উনি কি করে জানলেন আমি পেইন্ট করি? যাই হোক, কেউ তো একজন জীবনে এলো যে আমার অব্যক্ত ইচ্ছেগুলোর খেয়াল রাখছে। ভেবেই শানের দিকে খেয়াল হয় পাখির। সবার মাঝে কৌতূহলের শেষ থাকে না যে নতুন বউ ওয়াল পেন্টিংও করে। এ যেন আরেক গুণের নাম শুনে সবাই বিস্মিত আজ। পেন্টিংয়ের সমস্ত ব্যবস্থা করে শান মেডিকেলে পৌঁছায়। এদিকে মনের মাধুরী মিশিয়ে সারাদিন ঘরের কয়েকটা দেওয়াল পেন্ট করে পাখি। শুধু অনুমতি পায়নি সামিহার ঘরের। বিকেলে গড়িয়ে সন্ধ্যা। সবাইকে নাস্তার ব্যবস্থা করে দিয়ে পাখি নিজের রুমে এসে ফ্রেশ হয়। কিছুক্ষণ পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় টলমলে পায়ে ঘরে ঢুকে শান ওয়াশরুমে চলে যায়। পাখি, আমার জন্য 1 কাপ ব্ল্যাক কফি আনবে প্লিজ? ওয়াশরুম থেকে ডেকে বলে শান। ফ্রেশ হয়ে ফিরে এসে দেখে পাখি কফির মগটা সাইড টেবিলের উপর রাখছে। মাথাটা একটু ম্যাসাজ করে দিবে? খুব ব্যথা করছে, সাথে ক্লান্ত লাগছে। আজ চেম্বারে অনেক ভিড় ছিল, তাই হয়তো। জি জি, দিদি দিচ্ছি। শানের কথার মাঝে পাখি আমতা করে সায় দেয়। তোমাকে দিয়ে কাজ করানোর কোনো ইন্টেনশন আমার নেই পাখি, তবে আমি জানি আমার এমন ছোট ছোট কাজে তোমার মধ্যকার জড়তা কেটে যাবে। মনে মনে কথাগুলো আওড়ায় শান। কই দাও। বলেই পাখির হাত দুটো নিজের মাথায় রেখে বিছানায় শুয়ে পড়ে। পাখির মাঝে অনেক জড়তা কাজ করছে। সে না পারছে মাসাজ বন্ধ করতে, না পারছে চালিয়ে যেতে। এই হাতে জোর নাই, একটু জোরে দিতে পারো না? বলেই শান পাখির হাত দুটো আস্তে করে চেপে ধরে। ঘাড় ঘুরিয়ে উঠে বসে পাখির দিকে নিষ্পলক চেয়ে থাকে। চাহনির গভীরে চলে যায় শান। চোখের দিকে চেয়েই আস্তে করে পাখির হাতের পিঠ পাশে আলতো ঠোঁটের স্পর্শ দিতেই কম্পিত হয় পাখির সারা শরীর। চোখ বুজে মুখ খিচে ফেলে। কিছুই হয়নি ভাব নিয়ে শান উঠে কফির মগ হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। চুমুক ফেলেই আবেগ আপ্লুত হয় সে। কফির টেস্ট বেশ অন্যরকম তো ভেবেই ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে তোলে।
লোকটা এমন হলো কেন? আর হঠাৎ জোর করে না, আবার আমার সব কিছুর এত খেয়াল রাখছে, স্ট্রেঞ্জ। তবে তাকে আগের ন্যায় এতটা অসহ্য লাগে না। পাখি স্তম্ভের ন্যায় বিছানায় বসে ভাবতে থাকে। সকাল হয়েছে অনেকক্ষণ। শান মেডিকেলের জন্য রেডি হচ্ছে। তার মাঝে সামিয়া আর ফয়েজের ঘর থেকে চাপা চাপা আওয়াজ ভেসে আসছে। পাশাপাশি ঘর হওয়ায় কথাগুলো স্পষ্টই শোনা যাচ্ছে। ভাইয়ার তো এতক্ষণ অফিসে যাওয়ার কথা, তাহলে কারা এভাবে কথা বলছে? ভাবি প্লিজ, আমি এসব দেখি না। আমি পারবো না এসব দেখতে, দয়া করে আমায় যেতে দিন। এটা তো পাখির কণ্ঠ। আমার কি যাওয়া উচিত নাকি নয়? এদিকে সময়ও তেমন নেই। ভাবতে ভাবতেই সামিহার ঘরের দরজায় এসে পড়ে শান। সামিহা পাখিকে ফোনে কিছু একটা দেখতে বেশ জোর জবস্তি করছে। শান চোখ বন্ধ রেখে হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণের চেষ্টা চালাচ্ছে। সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে দ্রুত রুমে ঢুকে ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে স্ক্রিনে চলমান জিনিস দেখে রক্তচক্ষু নিয়ে সামিহার দিকে তাকায়। সামিহা ভাবতেও পারেনি শান এভাবে এই ঘরে ঢুকবে। সে ভেবেছিল শান অলরেডি মেডিকেলে পৌঁছে গেছে। এদিকে অস্বস্তিতে আর ঘৃণায় পাখির চোখ বেয়ে পানি পড়ছে। শানকে দেখে পাখি দৌড়ে এসে শানের আড়ালে দাঁড়ায় আর নীরবে কান্না করে যায়। এসব কি ভাবি? হোয়াট দ্য হেল ইজ দিস? দাঁত চেপে প্রশ্ন করে শান। শানের চোখে যেন আগুন ঝরছে। শানের রাগের মাত্রা এবারে কারোরই অজানা নয়। ভয়ে আড়ষ্ট হয়ে যায় সামিহা। শান, ও ওর মাঝে তো এইসব ব্যাপারে জড়তা কাজ করে, তাই ভাবলাম যদি ব্যাপারগুলো ও একটু ফ্রি হয়ে যেত তাহলে জড়তাটা কেটে যেত। ভয় নিয়ে ভাঙা ভাঙা গলায় সামিহা বলে, শানের রিয়াকশনের অপেক্ষা করে। শানের মুখ দেখে বোঝা যাচ্ছে উত্তর তার পছন্দ হয়নি, তাই আবারও গড়গড় করে বলতে থাকে, এসবে ওর তো একটু অসুস্থতা রয়েছে না, তাই ভাবলাম এসবের মাধ্যমে যদি একটু নিজেকে রিকভার করতে পারে। এসব দিয়ে তোমায় ভাবতে হবে না, এসব নিয়ে তোমায় ভাবতে হবে না, ইভেন কারোরই ভাবতে হবে না। আমি ওর হাজবেন্ড, আমি যদি অপেক্ষা করতে পারি তোমাদের কারোরই সমস্যা হওয়ার কথা না। যা হবে আমি দেখে নিব। বলতে বলতেই শান পাখিকে এক হাতে কাছে টেনে নেয়, অ্যাটাচ পিকচারটার মতো। পাখিও ওর বুকের কাছে চলে যায়। এই মুহূর্তে কোনো জড়তাই কাজ করছে না তার। শান, তুমি ভুল ভাবছো আমায়। ও তো অনেক ব্যাকডেটেড টাইপ মেয়ে, এসবে আনারি। তাই ভাবলাম আমি কিন্তু তোমাদের ভালোর জন্যে। ব্যাস, অনেক হয়েছে। আমার ভালো নিয়ে তোমাদের কারোরই ভাবার দরকার নাই। তোমার তো নয়ই। ও ব্যাকডেটেডই থাকুক। তোমাদের ফ্যামিলির মেয়েদের মতো অ্যাডভান্স হবার দরকার নেই। নো নিড। এক হাত উঁচিয়ে সামিয়াকে থামিয়ে দেয়। শান, ইউ আর ক্রসিং ইউর লিমিট। ইউ হ্যাভ অলরেডি ক্রসড। ছি, লজ্জা লাগছে আমার নিজেরই। নেভার ডেয়ার টু ডু দিস উইথ হার লাইক দিস ব্লাডি চিপ। দেন দেয়ার উইল বি নো ওয়ান ওয়ার্স দ্যান মি। মাইন্ড ইট। নিজের তর্জনী আঙ্গুল উঁচিয়ে সামিয়াকে শক্ত চোখে বলে শান। সামিয়া ঢোক গিলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বাই দ্য ওয়ে, তুমি কি করে জানলে ওর অসুস্থতার কথা? সামিহা কাচুমাচু করে কিন্তু বলার মতো কিছু পায় না। ও আই সি। কী করে ভুলে গেলাম আমি? হোয়াট এভার, আগেই মাথা রাখা উচিত ছিল আমার। বলেই পাখিকে নিয়ে সামিহার ঘর থেকে বেরিয়ে যায় শান। তুমি ও ঘরে কেন? বিছানায় পাখিকে বসিয়ে পানির গ্লাস এগিয়ে জানতে চায় শান। গ্লাসের পানি শেষ করে ধীরে ধীরে জবাব দেয়, আমি কয়েকটা দেয়াল পেন্টিং করেছি, ভাবি কাল করতে দেয়নি। ভাবলাম আজ আরেকবার জিজ্ঞেস করি, তাই ঘরে গিয়েছিলাম। আর ভাবি জোর করেই ওসব। বলে ঘৃণায় চোখ মুখ দুহাতে ঢেকে নেয় পাখি। রিল্যাক্স। আর কখনো আমার অনুমতি ছাড়া ও ঘরে যাবা না, ওকে? পাখিকে চুপ করে থাকতে দেখে গা ঝাঁকি আবার একটু জোরালো কণ্ঠে জিজ্ঞাসা করে, ওকে? পাখি চমকিত হয়ে মাথা একপাশে হেলিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। থাকো, আমার দেরি হয়ে যাচ্ছে। কোনো প্রবলেম হলে কল করবা, নয়তো মাকে জানাবা। আসছি, টেক কেয়ার। বলতে বলতেই পাখির বাম গালে হালকা টেনে চলে যায় শান। সকাল সকাল বাড়ির সব কাজ মোটামুটিভাবেই শেষ করে শাশুড়ি মায়ের ডাকে সাড়া দিয়ে তার ঘরে যায় পাখি। বসতে বলে আলমারি থেকে কয়েকটা প্যাকেট বের করে তিনি বিয়ের পর থেকে এই ঘরে আসার আজ প্রথম দিন। রাজকীয় ব্যাপার স্যাপার আছে ঘরটায়। পুরনো দিনের অনেক কিছুই সেখানে। ঘরের চারিদিকে ঘুরে ঘুরে প্রতিটা কোণার সৌন্দর্য উপভোগ করছে সে। বৌমা,
শাশুড়ি মায়ের হঠাৎ ডাকে সম্বিত ফেরে পাখির। এখানে বসো, দেখো তো কোনটা পছন্দ হয়। বিভিন্ন ডিজাইনের কয়েকটা গয়না দেখায় পাখিকে। মা, আমি এসব গয়না পরি না, দেখতেই তো পারছেন। এসব আমার লাগবে না মা, আপনি রেখে দিন, পরে কাজে লাগবে। কিছু একটা ভেবে শর্মিলা আহমেদ ঠোঁটে হাসি এলিয়ে পাখির কপালে চুমু খেয়ে বলেন, জীবনে অনেক অনেক সুখী হও গো মা, সাথে আমার ছেলেকেও সুখী রেখো। পাখি নিঃশব্দে হেসে ওঠে। আমার ছেলেটা মনের দিক থেকে অনেক ভালো। সেদিন রাতে হয়তো বাজে ব্যবহার করেছিল তোমার সাথে, তবেও খুবই ভালো। বলতে বলতেই মনের মতো একটা হার নিয়ে পাখির গলায় পরিয়ে দেয়। ওর মাঝে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করছি কদিন ধরে। আমি জানি সবই তোমার অবদান। দেখবে একদিন তোমরা অনেক সুখে থাকবে। পাখি লজ্জায় মাথা নুইয়ে ফেলে। আজ বিকেলই বাড়ি ফেরে শান। এসে ফ্রেশ হয়, কিন্তু পাখিকে ঘরে খুঁজে পায় না। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। পাখি পাখি। ওহো, পাখি, কি আদুরে সরে ডাকছিস রে ভাইয়া। মজার ছলে কথাটা বলে টিনা রান্নাঘর থেকে এক বাটি আচার নিয়ে বের হয়। মারবো টেনে এক চর। যা আচারের বাটি দিয়ে পড়তে বস গিয়ে। বড় মা, ভাইয়াকে বলে দাও আমি বড় হয়ে গেছি, যখন তখন একচর কি। কথা শেষ হবার সাথে সাথে কানটা টেনে ধরে শান। খুব লাইক হয়েছ না? ইস ভাইয়া, লাগছে আমার, ভাবি। পাখি দাদির রুম থেকে দৌড়ে বেরিয়ে এসে ভাই বোনের খুনসুটি দেখে আর চোখে তাকায় সেদিকে। শানের চোখে চোখ পড়ে যায়, সাথে সাথে লজ্জায় চোখ ফিরিয়ে নেয়। লোকটা দিন দিন সুন্দর হচ্ছে মনে হয়। কে কি যে করে নিজেকে ফিট রাখতে কে জানে। ভাবতে ভাবতে সামনে কারো বুকের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। বিকট শব্দে পাখি পা চেপে মেঝেতে বসে পড়ে। রান্নাঘর থেকে সবাই ছুটে আসে। শান থ হয়ে যায় ঘটনার আকস্মিকতায়। আমি তো ইচ্ছে করে দাঁড়ালাম ওর সামনে। কি থেকে কি হলো এটা? ভাইয়া, কি ভাবছিস? ভাবির পায়ের কোড়ায় জয়েন্ট ভেঙে গেছে, তাড়াতাড়ি কিছু একটা কর। রনির ডাকে হুঁশ ফিরে দেখে সত্যি পায়ের জয়েনের হাড়টা সরে গেছে অনেকটাই। পা চেপে ধরে অসহনীয় ব্যথায় চিৎকার করে উঠছে পাখি। দ্রুত মেডিকেলে ফোন করে কেবিন বুক করতে বলে শান। তারপর পাখিকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে দরজার দিকে ছুটে যায়। থামো মেয়ে, তোমার কান্না আমার কলিজা ভেদ করছে। সহ্য হচ্ছে না, কিছুতেই না। না জানি কত কষ্ট হচ্ছে তোমার। প্লিজ থামো পাখি, এত ব্যথা কেন হচ্ছে বুকে? ভাবতে ভাবতেই গাড়ির কাছে চলে আসে শান। শানের চোখের কোণ ভরাট অশ্রু পাখির নজরে এড়ায়নি। মেডিকেলে এসে অর্থোপেডিক ডক্টর মাহমুদের কাছে নেওয়া হয় পাখিকে। শান, ভয় পাওয়ার কিছু নেই, আমি পেনকিলার দিয়েছি। এটা ক্লোজ ফ্র্যাকচার, অর্থাৎ চামড়া ভেদ করে হাড় বাহিরে আসেনি, ফলে ব্লাডও নেই। আশা করা যায় তাড়াতাড়ি সেরে যাবে। আমি এক্সরে টেস্ট দিয়ে দিচ্ছি, করিয়ে নাও। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই ইয়াংম্যান। মেডিকেলের সিনিয়র ডক্টর মাহমুদ শানকে আশ্বস্ত করেন। সিনিয়র হলেও স্বভাবসুলভ আচরণ তার সবার সাথেই থেকে যায়। একজন কাউকে সবসময় ওর কাছাকাছি থাকতে হবে। ক্লোজ ফ্র্যাকচার আমরা ডক্টররা রিসেন্ট থেরাপি দিয়ে থাকি, অর্থাৎ আর রেস্ট। ভাঙা স্থানটিকে টোটাল বিশ্রামে রাখতে হবে। আইস থেরাপি, বরফ লাগাতে হবে। ক্রাইব ব্যান্ডেজ দিয়ে নাড়াচাড়া বন্ধ করানো। ইলেভেশন, ভাঙা স্থানটি উঁচুতে রাখতে হবে। আর নেসাইট অর্থাৎ বেদনানাশক ঔষধ দিতে হবে। তুমি কোনো চিন্তাই করো না, আমি ওকে পেনকিলার দিয়েছি, আরও দিচ্ছি। আর আজই ওকে নিয়ে যেতে পারবে, তবে মাইন্ড ইট, প্রপার রেস্ট। প্রেসক্রিপশন লিখে হাতে দেন শানের। এক্সরে টেস্টের পর ডক্টর পাটা প্লাস্টার করে দেন। পেন কিলার দেওয়ার পরও ব্যথায় দাঁতে দাঁত চাপছে পাখি। ওর এই অবস্থা দেখে নিজেকেই বারবার দোষ দিচ্ছে শান। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে পরিবারের সবাইকে আশ্বস্ত করে শান। এরপর কেবিনে ঢুকে পাখিকে আবারও সাবধানে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা ধরেন। পাখি শুধু অবাক চোখে দেখে চলেছে শানকে। গাড়িতে খুব সতর্কতার সাথে পাখিকে বসিয়ে দিয়ে রনিকে প্রেসক্রিপশন ধরিয়ে দেন। ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবি। আই এম সরি পাখি, আমি জানতাম না এমন কিছু হবে। আপনি সরি কেন বলছেন? আমারই আর একটু দেখে হাঁটা উচিত ছিল। ঘরে ঢুকেও শানকে কোল থেকে নামাচ্ছে না দেখে পাখি উসকুস করছে। শান বুঝতে পেরে আস্তে ধীরে পাখিকে বিছানায় শুইয়ে দেয়। শান এতটাই কাছে এসেছে পাখির যেন দম আটকে আসছিল। শান যেন ভারী হয়ে আসতে চায়, শ্বাস যেন ভারী হয়ে আসতে চায়।
শানের মুখের খোঁচা খোঁচা দাড়ি পাখির বাম গাল বেয়ে নিচে নামতেই ওর গলা জড়িয়ে ধরে সে। শান দুটো শুকনো ঢোক গিলে গভীর চাহনিতে চেয়ে থাকে পাখির দিকে। শান, কন্ট্রোল ইয়োর সেলফ। ইট ইজ নট দ্য রাইট টাইম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। নিজের মনকে বুঝিয়ে শান দ্রুত উঠে চলে আসে। পাখি হতভম্ব হয়ে শানের দিকে চেয়ে থাকে। লজ্জা লাগছে নিজের কাছে নিজেরই। শান এক পলক সেদিকে চেয়ে মনে মনে ভাবে, এই ছোট ছোট দূরত্বগুলোই তোমাকে আমার কাছে আনবে পাখি। শান খাটের পাশে স্ট্যান্ড রেখে সেখানে পাটা ঝুলিয়ে রেখে এটা ওটার কথা বলছে পাখির সাথে। পাখি শুধু শানের কাজ কারবার দেখছে আর ক্ষণে ক্ষণে অবাক হয়ে যাচ্ছে। এত বড় মাপের একজন মানুষ, তার মাঝে কোনো অহংকার নেই, না আছে আলাদা কোনো ইগো। কোনো দিক থেকেই আমি তার যোগ্য নই, অথচ কত কেয়ার করছেন তিনি আমার। ভাবতে ভাবতে চোখ লেগে আসে পাখির। কথার ফাঁকে শান চোখ ফেলে দেখে পাখির চোখে গভীর ঘুম। এই পাখি, এই একদম না, ঘুমাবা না একদম। তোমার রাত্রের ওষুধ আছে। আমার খুব ঘুম লাগছে। লিসেন, বেশি সময় লাগবে না, জাস্ট রাতে খাবারটা খেয়ে ওষুধ খাবা। বারবার শাশুড়ি মা এসে দেখে যাচ্ছেন। বয়স্ক দাদি সিঁড়ি ডিঙিয়ে দেখে গেছেন 2 বার। নিজেকে খুব বিশেষ মানুষ মনে হচ্ছে পাখির। একটু পর শাশুড়ি মা প্লেট ভর্তি খাবার এনে জোর করে খাইয়েছেন পাখিকে। খাওয়া শেষ করে তিনি শানকে ওষুধগুলো খাওয়াতে বলেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ ফ্র্যাকচারটা না হলে নিরার দেয়া ওষুধগুলো এই মেয়েকে কখনো খাওয়ানো যেত না। আপনি হাসছেন যে? কই না তো। ওই যে মুখে হাসির রেশ। অত ভাবতে হবে না তোমায়, ওষুধ খাও। নাও। প্রেসক্রিপশনে 5টা ঔষধ দেখলাম, এখানে 7টা কেন? পাখির দিক থেকে চোখ ফিরিয়ে শান জবাব দেয়, ডাক্তার পরে ফোন করেও 2টা ওষুধ দিয়েছেন। কি ব্যাপার, এমন করে কি দেখো? ডাক্তার তুমি না আমি? আমি তো কিছুই বললাম না আপনাকে, জাস্ট বললাম। এনাফ, অনেক বকবক করেছো, এবার ঘুমাও। আমি বকবক করি? এই যে। পাখি মুখ ফিরিয়ে ওষুধগুলো খেয়ে সাবধানে শুয়ে পড়ে। তোমার মধ্যকার জড়তা একটু হলেও কমেছে? মুচকি হেসে মনে মনে বলে ওঠে। শানের ফোনে কারো কল আসায় বেলকনিতে চলে যায়। কাউকে ইমিডিয়েট আগামীকালই জয়েন করার কথা বলে। সকাল হতেই পাখির পরিবারের সবাই উপস্থিত। শান নিচে নেমে তাদের দেখে পুরোই অবাক। ভাইয়া আপনারা? আমি ওনাদেরকে বলেছি শান এখানে আসতে। রান্নাঘর থেকে শানের মা গলা উঁচিয়ে বললেন, কিন্তু মা কেন? কি বলিস এসব? কেন মানে? মেয়ের বাড়ি আসবে না তারা? আর পাখির অসুস্থতার কথাটা আমি চেপে রাখতে পারি না। তা বাদেও মেয়েটা বিয়ের পর একদিনও বাড়ি যায়নি। এনারা তো পাখিকে দেখলে সাথে নিয়ে যাবে। শানের মনে অজানা শঙ্কা কাজ করছে এই মুহূর্তে। পাখির সাথে দেখা সাক্ষাৎ করেন সবাই। পাখির মায়ের মন বড্ড খারাপ। মা তো, তিনি এই অবস্থায় মেয়েকে রেখে কিছুতেই যাবেন না। তার কথা, তার মেয়ে ওখান থেকে সুস্থ হয়ে এ বাড়ি ফিরবে। শানের মনের শঙ্কাটা বাস্তবে পরিণত হতে সময় লাগলো না। কি করবে কিছুই মাথায় আসছে না শানের। আন্টি অবস্থায় কি করে নেবেন ওকে? ডাক্তার প্রপার বেড রেস্ট নিতে বলেছে। আন্টি মানে? এসব কি ব্যবহার শান? উনি তোমার শাশুড়ি মা, মা ডাকবে তাকে। মায়ের কথায় কান দিয়ে চুপসে যান শান। ওনাদের কথার মাঝে একটা মেয়ে ব্যাগপত্র সহ বাড়িতে ঢুকে। আসো ইকরা। ও কে রে শান? মা, ও ইকরা। আমি পাখির জন্য 24 ঘন্টা নার্স রেখেছি। আজ থেকে জয়েন ওর। আমি তো আরও ওর পাশে সারাক্ষণ থাকতে পারবো না, তাই ইকরা ওকে দেখাশোনা করবে। শানের কথায় সেখানকার সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে আর মিটমিটিয়ে হাসছে। নিজের মেয়ের এমন যত্ন দেখে রাশিদা বেগমের চোখে খুশির অশ্রু টলমল করে। ডাক্তার কয়েকটা দিন নড়াচড়া করতে বারণ করেছেন। একদমই, তাই ওর যাওয়া হচ্ছে না ভাইয়া। ও একটু সুস্থ হয়ে যাক, আমি নিজেই গিয়ে রেখে আসবো। শানের কথার সাথে পাখির ভাই সহমত প্রদান করে। ইকরাকে পাখির রুম দেখিয়ে দেয় শান। এরপর রেডি হয় মেডিকেলের জন্যে। মাথায় জেলটা লাগিয়ে চুলগুলো সেট করে নেয় শান। হাতের ব্র্যান্ডেড ঘড়িটা বাঁধে। গায়ে ব্রাউন কালারে শার্টের হাতা ফোল্ড করছে আর আয়না দিয়ে বিছানায় পাখির দিকে দেখছে। পাখি বারবার আর চোখে দেখছে তাকে, সেটা কোনোভাবেই চোখ এড়ায়নি শানের। পারফিউমের কড়া সুগন্ধ পুরো রুম জুড়ে ছেয়ে যাচ্ছে। হঠাৎ পাখির নাকে আসায় হেঁচে ফেলে। এতে পায়ে সামান্য ব্যথা অনুভব করে উফ শব্দ ওঠে। কি হয়েছে? ব্যথা পেলে? ঠিক আছো তুমি? কোথায় যাচ্ছেন এত সেজেগুজে? বলতে বলতে আধাশা হয়ে বসতে চায় পাখি। শান ওর পিঠের নিচে বালিশ দুটো ঠেকিয়ে জবাব দেয়,
মেডিকেল ছাড়া কোথাও যাবো আর? মনে তো হচ্ছে মেয়ে পাগল করতে যাচ্ছেন। কেন, তুমি পাগল হলে নাকি? পাখির চোখে যেন কোটর থেকে বেরিয়ে আসার ভাব। আমি তো মাত্র ঠোঁট নেড়েই বললাম, তাতেই বুঝলো? কি কান রে বাবা! বেশি না ভেবে চুপচাপ শুয়ে থাকো। কোনো প্রকার কোনো প্রয়োজন পড়লে ইকরাকে ডাকবে, মনে থাকবে। শান পাখির মাথায় হাত রেখে বলে। নিজের মাথায় কারো ভরসার হাত অনুভব হচ্ছে পাখির। প্রশান্তিতে যেন বুক ভরে উঠছে তার। সব পুরুষ মানুষ এক না। আনমনে ভেবে মুখের হাসি রেশ ফুটিয়ে তোলে পাখি। টেক কেয়ার, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। বলেই ফট করে পাখির বাম গালে ঠোঁট ছুঁয়ে চুমুকে দ্রুত ঘর ছাড়ে শান। এদিকে কি থেকে কি হলো পাখির ভাবতে কিছু সময় লাগলো। গালে হাত দিয়ে হা করে অবাক চোখে দরজার দিকে চেয়ে আছে। এমনিতেও কোথাও যাওয়া হয় না, তার উপর পা ভেঙে বসে আছি। এখন তো আরো ঘর থেকে বের হওয়া পসিবল না। এভাবে ভালোও লাগছে, সারাদিন শুয়ে শুয়ে থাকতে হচ্ছে। দাঁত দিয়ে নখ খুঁড়ছে আর আনমনে ভেবে চলেছে পাখি। না, ইকরা কিছু লাগবে না। সৌজন্যমূলক হেসে জবাব দেয় পাখি। সন্ধ্যার কিছু পরে শান ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখো, ওগুলো আমি ঘরে নিয়ে আসবো, তুমি ওখানেই রাখো। দরজার সামনে কিছু একটা রাখতে বলছে শান। পাখি ঘাড়ুচি দেখার চেষ্টা করছে, পারছে না। শানের আশায় ইকরা নিজের রুমে চলে যায়। কতগুলো ছোট বড় টবে কতগুলো গাছ, ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট মনে হচ্ছে। দেখে ঝলমলিয়ে উঠে পাখির চোখ। তার অনেক ইচ্ছা ছিল ইনডোর প্ল্যান্ট লাগানোর। এত গাছ! আনলাম। পছন্দ হয়েছে তোমার? ভীষণ। অনেক দিনের ইচ্ছে ছিল আমার। জানি। মানে কিভাবে? জানাটা খুব জরুরি। চোখ ছোট ছোট করে শান প্রশ্ন করে। চুপসে যায় পাখি। পরক্ষণে গাছগুলোর দিকে নজর পড়লে আবারও ভালো লাগায় ভরে ওঠে মন। সাইড টেবিলের উপর রাখা মানি প্ল্যান্টটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে আর হাসছে মেয়েটা। শান ফ্রেশ হয়ে এসে আর চোখে দেখেই চলেছে সেসব। একটা লুকায়িত বাচ্চা। মানুষটা কি করে আমার মনের কথাগুলো বুঝে যায়? ঘরে শুয়ে শুয়ে বোর হব, তাই এতগুলো প্ল্যান্ট উপহার। ভাবতেই একরাশ ভালো লাগা এসে ভর করে। পাখিকে খাইয়ে দেয় ইকরা, এরপর নিজের রুমে চলে যায়। শান বিছানায় পাখির পাশে গিয়ে বসে ল্যাপটপে কাজ করছে। আর পাখি এক ধরনে। কি দেখছো? কই কিছু না তো। এমন করো কেন পাখি? আমি কি খুব খারাপ দেখতে বা ভয়ানক? মানে? শোনো, আমরা স্বামী স্ত্রী। এর মানে কি জানো? নিজেদের সব কথা আমরা একে অপরের সাথে শেয়ার করব। আমি চাই তুমি তোমার ছোট বড় সব কথা আমায় বলো। ট্রাস্ট মি, তোমার সব কথা মনোযোগ দিয়ে শুনবো। আর তুমি কি না? আর পাখি এক ধ্যানে সেদিকে চেয়ে আছে। আপনি এত ভালো কেন শান? শানের দিকে ভালো লাগার দৃষ্টি নিক্ষেপ করে আচমকায় প্রশ্নটা করে সে। শান 2-1 সেকেন্ড চোখ বন্ধ করে মুচকি হেসে চোখ খুলে পাখির পাশ ফিরে ঠোঁটের কোণে দুষ্টু হাসি রেখে বলে, ভয় লাগে না এখন যদি খেয়ে ফেলি তোমায়? বলতে বলতেই পাখির কাছে চলে আসে। ধ্যাৎ। বলেই পাখি সরে যেতে পায়ে সামান্য ব্যথা পায়। কি হলো, আবার ব্যথা পাইলা? না, আমি মজা করছিলাম। ড্যামিট, উঠো, ওষুধের সময় হয়ে গেছে তোমার। বলেই শান উঠে ঔষধ খুলে পাখির হাতে ধরিয়ে দেয়। আজও 7টা ওষুধ। কেটে যায় কয়েকদিন। এর মাঝে শানের প্রতি পাখির ভালো লাগা দিনকে দিন বেড়েই চলছে। শানের সাথে গল্প করা, অস্বস্তি ছাড়াই মনের কথাগুলো বলা, আর শান সেগুলো পালনের যথেষ্ট চেষ্টা করে। আর চোখে শানকে দেখা, শাওয়ার নেওয়ার পর শানের ভেজা চুলের বিন্দু বিন্দু পানির রেশ সবই যেন অভ্যেসে পরিণত হচ্ছে। শান এখন একটু একটু মজাও করছে ইদানিং। এই যেমন হুটহাট গালে চুমু দেওয়া, হাতের উল্টো পিঠে চুমু খাওয়া, গোসল সেরে ভেজা চুল পাখির সামনে এনে ঝাড়া দেওয়া, ল্যাপটপে শানের আগের ছবিগুলো নিয়ে হাসি মশকরা। এসবই যেন পাখির অভ্যেসে পরিণত হচ্ছে। পাখির মধ্যকার জড়তাও খানিকটা কেটে গেছে। ইদানিং বোর লাগে না কোনো কিছুই। বেশ ফুরফুরে লাগে তার নিজেকে। পাখিকে ডক্টর মাহমুদের চেম্বারে আরেকবার নিয়ে আসে শান। প্লাস্টার খোলার সময় হয়েছে। ডক্টর প্লাস্টার খুলে অবাক হয়ে যায়। বেশ অনেকটা রিকভার হয়েছে ভাঙা হাড়টা। শান, হাড়টা 80% জুড়ে গেছে। এখন আরেকটু কষ্ট করে পাখিকে কয়েকটা ব্যায়াম করতে হবে। এতে আশা করা যায় ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বলেই ডাক্তার মাহমুদ কয়েকটা ওষুধ লিখে দেয়। প্লাস্টার খোলায় পাখি এখন শানের বাহু ধরে ধীরে ধীরে হাঁটতে পারে। প্রথম প্রথম শানের এত কাছে যেতে খুব সংকোচ লাগতো, কিন্তু কিছু করার ছিল না। প্রতিদিন একটু একটু করে হাঁটার নির্দেশ দিয়েছিল ডাক্তার।
শান প্রতিদিন মেডিকেলে যাবার পূর্বে সকালে ছাদে নিয়ে আস্তে আস্তে ব্যায়াম করতে সাহায্য করে পাখিকে। এই কয়দিনে পাখি শুধু মন্ত্রমুগ্ধের ন্যায় শানকে দেখছে। তাকে ছোঁয়ার মাঝে কোনো খারাপ ইন্টেনশন শানের মাঝে দেখতে পায়নি সে। নিজের মাঝে অজানাকে পাখিকে খুঁজে পায় দিন দিন। বিকেল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। ইনডোর প্ল্যানগুলোতে হাত বুলাচ্ছে পাখি। হঠাৎ ফোনটা বেজে উঠল। ধীর পায়ে ফোনের কাছে গিয়ে স্ক্রিনে জল করা নামটা দেখে আনমনে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। হার্ট সার্জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কি করছেন এই মুহূর্তে? শানের কথায় লজ্জার আভা ভেসে ওঠে পাখির গালে। প্ল্যান্টেনদের কাছে। জানি তো। আমার অল্টারনেটিভ হিসেবে তাদের সাথে সময় কাটান তবে। নিঃশব্দে হেসে ওঠে পাখি। রেডি হয়ে থাকুন। বোরখা নয় শাড়ি পরবেন আজ, আর পারলে একটু সাজবেন। আমি তো বোরখা ছাড়া কোথাও যাই না। বোরখা ছাড়া এমন কোথাও নিব না তোমায় যেখানে মানুষের নজর পড়ে যায়। রেডি হয়ে থেকো। শানের প্রতিটা কথায় আজকাল খুব মাদকতা খুঁজে পায় পাখি। ভালো লাগা চেয়ে যায় তার মুখে উচ্চারিত প্রত্যেকটা বাক্যে। মধু মিশ্রিত লাগে। মানুষটা এত করছেন আমার জন্য, আমি কি এতটুকুও পারবো না? ভাবতে ভাবতেই পাখি কালো রঙের সফট জর্জেটের শাড়িটা কাবার থেকে বের করে কষ্ট করে হলেও শাড়িটা সেট করে নেয় নিজের শরীরে। শাড়ির সাথে ম্যাচিং হাফ স্লিভের ব্লাউজটা পরে নেয়। ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিকের ছোঁয়া লাগায়। কপালে ছোট্ট একটা কালো টিপ। কানে ছোট ছোট দুটো রেগুলার ইউজের স্বর্ণের দুল পরে নেয়। পাখির চুল শান বড্ড পছন্দ করে। মুচকি হেসে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে রাখে। বাস আমি রেডি। নিচে সার্জন সাহেবের গলা শোনা যাচ্ছে। অনেকক্ষণ হলো অথচ ঘরে এখনো আসছে না কেন? ভাবতেই দরজার দিকে এগুতেই ফট করে বাহির থেকে কেউ একজন লক করে দেয়। কি হলো এটা? কে লক করলো? নিচে কারোর কোনো আওয়াজ আসছে না। আর সবাই কোথায় গেল? কোনো দুর্ঘটনা হলো? উনি ঠিক আছে তো? ভাবতেই ধক করে উঠে পাখির বুক। হঠাৎ ঘরের ইলেকট্রিসিটি চলে যায়। পাখির যেন দম বন্ধ হবার উপক্রম। এবার বারবার ঢোক গিলে কয়েকবার ডেকে ওঠে। মা, মা, ভাবি, দাদি, টিনা, কোথায় সবাই? কারো কোনো সাড়া পায় না। হঠাৎ ফোনের কথা মনে ওঠে। ল্যাম্পপোস্টের আবছা বেলকনি ভেদ করে ঘরে আসে। আবছা আলোতে ঠাউর করে করে ফোনটা হাতে নেয়। শানকে কল করতেই দরজা খোলার শব্দে পেছন ফিরে তাকায় পাখি। প্যান্টের পকেটে দুহাত গুজে শান্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কোনো পুরুষ অবয়ব। অন্যরকম পারফিউমের গন্ধ। ভয় পেয়ে দুপা পিছতেই পিছনে বসে পড়ে পাখি। আর অবয়বটা ধীরে ধীরে কাছে চলে আসে তার। কণ্ঠনালী শুকিয়ে আসছে ভয়ে। হঠাৎ কি হলো বাড়িতে? আর ইনিই বা কে? কে 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 আপনি? বেডরুমে কি আপনার? বাড়ির সবাই কই? মা! বলেই পাশ কেটে চলে যেতেই পাখির হাতের বাহু ধরে নিজের কাছে নিয়ে আসে লোকটা। কে আপনি? ছাড়ুন আমায়! কি করছেন এসব? লোকটা কোনো কথা না শুনে এক হাতে পাখির কোমর জড়িয়ে কাছে টেনে নেয়। পাখির পিঠে নিজের বুকে ঠেকিয়ে চুলে মুখ ডুবিয়ে দেয়। অসভ্য লোক! ছাড়ুন আমায়! নির্লজ্জ কোথাকার! অন্যের বউয়ের সাথে এসব করছেন, লজ্জা করে না? ছাড়ুন আমায় প্লিজ! কে আপনি? লোকটার কাজের গতি যেন বেড়েই চলেছে। এদিকে পায়ের ব্যথা এখনো সারেনি। পায়ের ব্যথায় শব্দ করে উঠে পাখি। তৎক্ষণাৎ লোকটা ওকে ছেড়ে দেয়, কিন্তু কোনো কথা বলে না। পা চেপে ধরে নিচে বসে পড়ে মেয়েটা। ফট করে লোকটা প্যান্টের পকেট থেকে কিছু একটা বের করে পাখির চোখ বেঁধে ফেলে। হতভম্ব হয়ে যায় পাখি। কি করছেন আপনি? ছাড়ুন আমায়! চোখ খুলে দিন আমার! আপনি আমায় হার্ট? আপনি কোথায় হার্ট সার্জন? আমার বড্ড ভয় করছে। বলতে বলতেই করুণ স্বরে কেঁদে উঠে পাখি। লোকটার বুকে এলোপাথারি মেরে চলেছে সে, কিন্তু কি পাথর! এক পাও নড়ছে না মানুষটা। খপ করে পাখিকে কাঁধে তুলে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায় সে। কোথায় নিচ্ছেন আমায়? নামান বলছি! ছি! নামান আমায় প্লিজ! আমি একজন বিবাহিত মেয়ে। আমায় ছেড়ে দিন দয়া করে। এমন হাজারো কথার প্রলাপ বকছে পাখি। মানুষটার কোনো হেলদোল নেই। যাচ্ছে তো যাচ্ছে। মিনিট খানেক পর নেমে দেয় সে পাখিকে। আস্তে করে চোখের বাঁধন খুলে দিয়ে কয়েক পা পিছিয়ে পাখির সামনে দাঁড়ায়। এদিকে এত সময় চোখ বাঁধার ফলে জোনাকি পোকার মতো চোখের কোণ ঘেঁষে বের হচ্ছে তার। চোখ ডোলে সামনে তাকাতে আবারও নজর পড়ে সে অবয়বের দিকে। অন্ধকার রাতে আশেপাশের ফ্ল্যাট বাড়িগুলোতে ক্ষীণ আলো জ্বলছে। চোখের অন্ধকার ভাব যেন চারিপাশে অমানিসা গড়ে তুলেছে। পাখির বোধগম্য হয় না সে কোথায় এখন। চারিপাশে কয়েকবার চোখ বুলিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কেন এমনটা করছেন? কোথায় এনেছেন আমায়?
আমি কারোর কোনো ক্ষতি করিনি। জীবনে আমায় আমায় ছেড়ে দিন, দয়া করুন। হঠাৎ ফোন স্ক্রিনের ক্ষীণ আলোয় লোকটার অস্পষ্ট মুখটা দেখা যাচ্ছে। লেগে থাকা মুচকি হাসিটা জানান দিচ্ছে ইনি আর কেউ না, তার হার্ট সার্জন। দিক বেদিক চিন্তা না করে দৌড়ে শানের কাছে চলে যায়। পা উঁচিয়ে গলা জড়িয়ে কাঁদতে থাকে পাখি। কান্নার গতি যেন বেড়েই চলছে তার, কিছুতেই থামছে না। শান ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর সান্ত্বনা দেবার বৃথা চেষ্টা করছে। রিল্যাক্স পাখি, আমি তো এত বোকা মেয়ে হলে চলে? নিজের স্বামীকে চিনতে পারলে না? ভেরি স্যাড। বলেই কিছুটা মন খারাপের ভান করে সরে আসে। এদিকে পাখির কান্নার বেগ কিছুতেই যেন থামছে না। পাখি অনবরত কেঁদেই চলছে, থামাথামি নাম গন্ধও নেই। হাতের এপিঠ ওপিঠ দিয়ে চোখ মুছে নিচ্ছে বারবার, কেমন বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদেই চলেছে। শানের বুকের ভেতর কেমন যেন তোলপাড় উঠে গেছে। এই মেয়ের কান্না কেন আমার সহ্য হয় না? এত করুণ করে কেন ওকে কাঁদতে হবে? মজা করাটা বেশি হয়ে গেছে মনে হয়। বারবার আমার কারণে কষ্ট পাচ্ছে মেয়েটা। শিট। শান দ্রুত এগিয়ে পাখির মাথাটা বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে থাকে। সরি পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। তোমায় একটু ভয় দেখাতে গিয়ে দেখি। বলতে বলতেই পাখির চোখের পানি দুহাতে মুছিয়ে দিতেই অভিমানী পাখি শানের দু হাত বারবার সরিয়ে দিচ্ছে। এরপর আলতো হাতে পাখির মুখটা তুলে কয়েক সেকেন্ড অপলক চাহনিতে চেয়ে আছে, আর মুচকি হাসির কিঞ্চিত রেখা ফুটে উঠেছে শানের মুখে। বড্ড মোহনীয় তুমি, মায়াবী লাগে ভারী। কাঁদলে তোমায় দেখতে লাগে একটা বাচ্চা পড়ি। পাখি লজ্জা মিশ্রিত ভালো লাগার আবেশে চোখ তুলে এদিক সেদিক তাকাচ্ছে। কেমন যেন হালকা বাতাসে চুল উঠছে তার, চোখের পাতা মৃদু কাঁপছে। এরপর কপালে গাঢ় চুম্বনে থেমে যায় শান। এদিকে আসো। পাখি এবার চারিদিকে চেয়ে এতক্ষণে ঠাউর করতে পারল এটা বাড়ির ছাদ। তার মানে অন্য কোথাও নয়, হার্ট সার্জন তাকে ছাদে আনার জন্য এত কিছু করলো। ভাবতেই বাম পাশে ফট করে একটা লাইট জ্বলে উঠল। পাখির নজর সেদিকে পড়তেই বুঝতে পারে একটা টেবিলের উপর কয়েকটা জ্বালানো ক্যান্ডেল সাজানো, দুটো চেয়ার পাতানো। শান তাকে হাত ধরে সেদিকে নিয়ে যায়। পাখিকে একটা চেয়ারে বসিয়ে মুখোমুখি হয়ে নিজে অপরটা টেনে বসে পড়ে। সাথে সাথেই উপরে লাইট নিভে যায়। ক্যান্ডেলগুলো যেন প্রজ্বলিত হয়ে উঠল আরও। চারিদিকে বেশ থমথমে অন্ধকার, তার মাঝে ছাদের উপর ক্যান্ডেলের ক্ষীণ ক্ষীণ আলো। অজানা ভালো লাগায় সময়কে মুঠোবন্দি করতে ইচ্ছা করছে পাখির। চারিদিকে অগাধ মোহনীয়তায় চোখ বুলিয়ে চলেছে সে। আর শান মুচকি হেসে পাখিকেই দেখে চলেছে। ভালো লাগেনি তোমার? অনেক ভালো লেগেছে। জানেন, আমি কল্পনাও করতে পারিনি আমি কোনো পুরুষের সাথে এতটাও ক্লোজ হতে পারবো। এভাবে ক্যান্ডেল লাইট তো মাথাতেও আসেনি কখনো। উপভোগ করা তো দূরের কথা। শান শুধু মুচকি হাসছে আর মনোযোগ দিয়ে সব কথা শুনছে। টেবিলের দিকে ভালো করে নজর পড়লে খেয়াল হয় দুটো প্লেট ভর্তি ফুচকা। এতদিন পর ফুচকা দেখে পাখির চোখ ঝলমল করে ওঠে। একগাল হেসে হামলে পড়ে নিজের প্লেটের দিকে। শান শুধু চেয়ে চেয়ে দেখছে। আপনি জানেন ফুচকা আমার ঠিক কতটা পছন্দের? আমায় 3 বেলা ফুচকা দিলেও সাবার করে দিতে পারবো। মুখে পরপর কয়েকটা ফুচকা ঠুসে অস্পষ্ট স্বরে বলেই চলেছে পাখি। কয়েক মিনিটের ব্যবধানে সবটা শেষ করে তৃপ্তির ঢেকুর তোলে। আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? সত্যি তো, কি হলো এটা? আসলে এতদিন পর ফুচকা দেখে নিজেকে না কন্ট্রোল করতে পারিনি, তাই। অপরাধীর মতো মাথা নিচু করে বলতে বলতেই চুপসে যায় পাখি। তুই সত্যি একটা বাচ্চা। কোনো ব্যাপার না, এই প্লেটও তুমি শেষ করো। আমি এসব খাই না। ভেবেছিলাম যদি তোমার সাথে দুটো খেতে পারি, কিন্তু তুমি তো। বলতে বলতে শান অট্টহাসিতে ফেটে পড়ে। এদিকে পাখির ভীষণ লজ্জা লাগছে। লজ্জা মিশ্রিত চোখে শানের হাসি দেখছে। একজন ছেলে মানুষের হাসি এত সুন্দর হতে পারে? কোথায় হারালেন ম্যাম? শান্তরি বাজাতেই ভাবনায় ছেদ পড়ে পাখির। এদিকে আসো, তোমার জন্য আরো কিছু আছে। আরো? বলতে বলতেই শান হাত টেনে নিয়ে ছাদের আরেক মাথায় চলে যায়। দেখো, পছন্দ হয়েছে? জল গোলাপের 3টা চারা, 3টাতেই ফুলে ফুলে ভরা। টবের নিচে বিশাল বলে ছোট ছোট মাছ খেলা করছে। টবের চারিদিকে খুব সুন্দর লাইটিং করা, এতে মাছগুলো দেখতে আরো আকর্ষণীয় লাগছে। পাখি অবাক চোখে সেসবের দিকে চেয়ে আছে।
হাঁটু মুড়ে বসে জল গোলাপগুলোয় হাত বুলাচ্ছে। এদিকে আসো। আবার শান পাখির হাত টেনে আরেকটু দূরে নেয়। পছন্দ হয়েছে? পাখির চোখ বড় বড় করে চেয়ে দেখে। মাঝারি সাইজের অ্যাডেনিয়াম গাছ ফুলে ফুলে দোল খাচ্ছে। আবারও হাঁটু ভেঙে বসে চমকিত চোখে পাখি ফুলগুলো ধরছে। পুরো অ্যাডেনিয়াম গাছও ছোট ছোট লাইটিং করা। তারপর ফট করে ছাদে লাইট জ্বলে ওঠে। চারিদিকে চেয়ে পাখির চোখ ছানা পড়া। হাজারো রকমের ফুল আর ছোট ছোট বাহারি রঙের পাতার গাছে ছাদের রেলিংয়ের চারপাশ পরিপূর্ণ। চোখ ঝলমলিয়ে উঠে পাখির। পাখি এদিক ওদিক ছুটে ছুটে সব গাছগুলো দেখছে, আর শান্ত ভঙ্গিতে ছাদের মাঝে দাঁড়িয়ে সবটাই দেখে চলেছে শান। একটু পর পাখি দৌড়ে এসে শানের থেকে দুহাত দূরত্বে রেখে সামনে দাঁড়ায়। সার্জন সাহেব, আমি কখনো ভাবিনি আমার স্বপ্নগুলো এভাবে বাস্তবে পরিণত হবে। চোখের কোণে চিকচিক জল শানের দৃষ্টির অগোচর হওয়ার সুযোগ পায়নি। শানকে অবাক করে দিয়ে দুহাতের দূরত্ব ঘুচিয়ে শক্ত করে জড়িয়ে ধরে পাখি। টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে যায় শান। বুঝতে পারে চোখের কোণের জলগুলো এবার তার শার্ট ভিজাচ্ছে। আলতো করে পাখির মুখ তুলে চোখের জল মুছে দেয়। আর ইউ হ্যাপি? অনেক। ঠোঁটের কোণে পূর্ণ হাসি রেখে জবাব দেয় মেয়েটা। রাত 11টা বেজে 15 ছুঁই ছুঁই। তোমার ওষুধ আছে, ঘুমাইও না এখন? আমার জানা মতে পায়ের তো আর কোনো ঔষধ নেই। তাহলে? বড্ড বেশি কথা বলছো ইদানিং। যা বলি তাই করো। ডাক্তার তুমি না আমি। আপনি? তাই বলে? ধরো ওষুধ নাও, খেয়ে ঘুমাও, আর আমাকে আমার কাজ করতে দাও, কেমন? পাখি মন খারাপ করে ঔষধগুলো নিয়ে পানি দিয়ে একবারে গিলে পাশ ফিরে শুয়ে পড়ে। সরি পাখি, এভাবে না বলে তুমি ওষুধ নিয়ে আরো প্রশ্ন করতে। একটা কথা ছিল। বলে ফেলো। বলছিলাম যে কি বলছিলে? মানে আমি তো এখন মোটামুটি সুস্থ, তাই না? তো বলছি যে বাড়ি যেতাম। বিয়ের পর এত ঝামেলা আর যাওয়া হয়নি, খুব যেতে ইচ্ছে করছিল। এতক্ষণ শান আয়নায় নিজেকে সেট করছিল মেডিকেলের উদ্দেশ্যে। পাখির কথায় চট করে পিছে তাকায়। একটু চেয়ে আবারও আয়নায় নিজেকে সেট করায় ব্যস্ত হয়ে পড়ে। আপনি কি আমায় রেখে আসবেন, নাকি বাড়ির গাড়িতে যাব, নাকি বাসে? পাখির কথা শেষ না হতেই শান রাগী চোখে ওর দিকে ফেরে, কিন্তু কোনো কথা বলে না। শানের ভাব গাম্ভীর্য দেখে দুটো শুকনো ঢোক গিলে আবারও বলে, কি করব, কিভাবে যাব? আমি এ কয়দিন খুব ব্যস্ত, যাওয়া হবে না। তাহলে রাফি ভাইয়া রেখে আসবে? নো। মানে কি? আমি বাড়ি যাব না? বিয়ে হয়েছে এতদিন হলো, একদিনও বাড়ি যাওয়া হলো না আমার। একরাশ অভিমান নিয়ে গাল ফুলিয়ে বলে পাখি। তোমার কি মনে হচ্ছে না ইদানিং বড্ড বেশি কথা বলে ফেলছো? শান আর চোখে পাখিকে দেখে ফাইলগুলো গুছাতে গুছাতে বলছে। পাখি নিশ্চুপ। সময় হলে আমি রেখে আসবো, বেশি বাড়াবাড়ি করবে না। আমি তোমায় রাফির সাথেও যেতে দেব না, আর বাসের কথা তো ভুলেই যাও। বলেই ফোনটা হাতে নিয়ে দরজা ভিড়িয়ে বেরিয়ে যায় শান। পাখি অপরদিকে মুখ করে মেঝেতে ঠায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ চুলের খোপাটা খুলে দেয়। পাখি চট করে পিছু ফিরে। শান চেয়ে আছে ওর দিকে। শানকে দেখে মুখে ভেঙচি দিয়ে সরে যেতে নিলেই শান দ্রুত ওর মুখটা দুহাতে ধরে ফেলে, আর পাখির কপালে গাঢ় চুম্বন এঁকে দিয়ে বলে, রাগ করো না, আর কটা দিন যাক, তারপর ও বাড়ি রেখে আসবো, প্রমিস। বলেই পাখির উত্তরের অপেক্ষা না করে দ্রুত বাহিরে চলে আসে। আমি তোমায় ছেড়ে আমার একটা দিনও ভাবতে পারি না পাখি, তাই তো ইনিয়ে বিনিয়ে বাড়ির যাওয়ার ডেট পিছাচ্ছি। ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে শান। এদিকে শানের এমন উদ্ভট আচরণ আজ নতুন নয়। বিগত দিনগুলো ধরে এমনই করছে সে। অবশ্য পাখির আর খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। মুচকি এসে ডান হাতে নিজের কপাল ছুঁয়ে চোখ বুজে ফেলে। পরক্ষণেই বাড়ির কথা মনে পড়তেই মুখটা মলিন হয়ে যায়। নিচে যাই তাহলে, যদি মাইন্ডটা একটু ডাইভার্ট হয়। নিচে এসে দেখে কেউ ড্রয়িং রুমে নেই। সকালের নাস্তা সেরে সবাই নিজেদের রুমে আছে। মনটা আবারও খারাপ হয়ে গেল। মায়ের রুমের দরজা খোলা দেখে সেদিকে চলে যায় পাখি। আসবো মা? আরে বৌমা, আসো আসো, অনুমতি নেওয়া লাগবে না গো মা, যখন ইচ্ছে হবে চলে এসো। পান খাবে? হ্যাঁ মা, দিন। পানটা মুখে পুড়ে পাখির নিজের মায়ের কথা মনে পড়ে যায়। ওর মাও পান খায়। মুখটা মলিন হয়ে যায় পাখির। বৌমা। হ্যাঁ মা। তোমার মন খারাপ?
না তো মা। কেন? কি হয়েছে মা, বলতো। শান খারাপ ব্যবহার করেছে? না মা, উনি সেদিনের পর থেকে আর কোনো দিন আমায় বকেনি। তাহলে কি হয়েছে, মন খারাপ কেন তোমার? পাখি কিছুক্ষণ শাশুড়ি মায়ের দিকে এক দৃষ্টে চেয়ে বলে ওঠে, মা, আমার না খুব বাড়ির কথা মনে পড়ছে, কতদিন হলো যাইনি। বলতে বলতে চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়তেই নিজেকে সামলে নেয়। সত্যি তো, বিয়ে হয়েছে এতদিন, মেয়েটা তো এখনো প্রথম নায়র করতে পারলো না। মনে মনে ভেবেই শর্মিলা বলে ওঠে, আচ্ছা বৌমা, মন খারাপ করো না, আজ শান আসলে বলবো তোমায় কিছুদিনের জন্য ওখানে রেখে আসতে। উনি নাকি খুব ব্যস্ত মা, তাই সময় হবে না যাওয়ার। আমি রাফি ভাইয়ের কথা বলেছি, তাতেও তিনি রাজি না। মাথাটা নিচু করে বলে পাখি। এটা কেমন কথা? নিজেও যাবে না, ড্রাইভারের সাথেও যেতে দেবে না, তাহলে কেমনে যাবে মেয়েটা? তোমার শ্বশুরও তো বাসায় নেই। আচ্ছা রে মা, আমি ব্যবস্থা করছি। ওদের কথার মাঝেই কলিং বেল বেজে ওঠে। হাফ ছেড়ে শর্মিলা বলে ওঠে, সুমি, দেখ তো কে এলো। নতুন ভাবি, ও নতুন ভাবি, দেখো কেডা আইছে। কই গো, আইসো, দেখো কেডা। সুমির ডাকে পাখি দ্রুত ড্রয়িং রুমে চলে আসে। শাশুড়ি মা ও পাখির পিছে পিছে চলে আসে। এতদিন পর নিজের ভাইকে দেখে খুশিতে চোখ ছলছল করে উঠে পাখির। এদিকে সোহানও নিজের বোনকে এভাবে সুস্থ সবল দেখে অবাক হয়ে যায়। ভাইয়া। দৌড়ে এসে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে মেয়েটা। বোনকে এতদিন পর কাছে পেয়ে দুফোঁটা জল পড়ে যায় সোহানের চোখ থেকে। কিছুক্ষণ পর পাখিকে ছাড়িয়ে শর্মিলা বেগমকে সালাম জানায়। কুশল বিনিময়ের এক ফাঁকে সোহানের রংপুর আসার কারণ জানতে চায় শানের মা। আসলে আন্টি ব্যবসায়িক কাজে প্রায় রংপুরে আসা হয়, আজও তাই। তো ভাবলাম পাখির সাথে দেখা করে ওকে নিয়ে যায়। অনেকটা দিন তো হলো ও বাড়ি ছাড়ার। বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ওকে ছাড়া। এভাবে এতদিন কখনো বাড়ি ছেড়ে থাকেনি ও। শেষের কথাটা বলতে সোহানের গলায় কান্নাগুলো যেন দলা পাকাচ্ছিল। শর্মিলা বুঝতে নির্বাক হয়ে পেরে একগাল হেসে দেয়। জেনি এসছে, তোকে নিয়ে যেতে বলেছে সাথে করে। জেনি কবে এসছে ভাইয়া? কালকে এসেছে, তোকে নাকি খুব মিস করছিল। জেনির কথা শুনে পাখির আর একদণ্ড এ বাড়িতে থাকতে মন চাইছে না। জেনি ওর ফুপাতো বোন, সমবয়সী। বেশ ভাব দুজনার ছোটবেলা থেকেই। ইস, কতদিন পর দেখা হবে জেনির সাথে। মা, আমি যাই প্লিজ মা। শর্মিলা ঠোঁটের কোণে হাসি এলিয়ে হ্যাঁ বলে দেয়। পরক্ষণে শানের কথা মনে আসে পাখির। উনি জানলে বকবে না তো? কিন্তু মা, আপনার ছেলে। ওকে আমি ম্যানেজ করে নিব বৌমা, তুমি যাও, বেশ কিছুদিন থেকে চলে এসো, নয়তো শানকে নিয়ে আসবে। পাখির মুখ থেকে তবুও যেন দুশ্চিন্তার ছাপ যায়নি এখনো। আচ্ছা দাঁড়াও, ওর থেকে শুনি কি বলে। 3 বার রিং হলো অথচ কল রিসিভ হলো না। এদিকে শানের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করাও সম্ভব না। তাই পাখি বাড়ি যাওয়ার আনন্দে ব্যাগপত্র গুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে 3:30টার দিকে ভাইয়ের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত 9টা বেজে গেছে। সকলের ডিনারের সময় এখন। শানের মা, ছোট যা রহিমা আর হেল্পিং হ্যান্ড সুমিকে সাথে নিয়ে একে একে সমস্ত খাবার ডাইনিংয়ে সাজাচ্ছে। এমন সময় ক্লান্ত শরীরে টলতে টলতে বাড়িতে ঢোকে শান। বাড়ির মেয়েদের রান্নার কাজে দেখে এক ফাঁকে তাদের মাঝে পাখিকে খোঁজে। ব্যর্থ চোখে সিঁড়ির দিকে পা বাড়ায়। নিজের রুমে আবারও খুঁজতে থাকে পাখিকে। কোথাও নেই। চাপা স্বরে কয়েকবার বেলকনির দিকে ডেকে ওঠে। কণ্ঠে স্পষ্ট কতটা ক্লান্ত সে। পাখিকে খুঁজে পায় না। কাল যা জিনিস এনেছি মনে হচ্ছে তাদের সাথেই কথা বলছে। শাওয়ারটা নেই, তারপর ছাদে গিয়ে দেখছি। ওয়েট ম্যাম, আপনাকে আচ্ছা মতো বকবো আজ। ভাবতে ভাবতেই শান ওয়াশরুমে ঢুকে যায়। বেশ খানিকটা সময় পর ওয়াশরুম থেকে বের হয়ে শান টাওয়েল দিয়ে চুল মুছে মনের অজান্তেই চুলগুলো ঝেড়ে ওঠে। পরক্ষণেই তাকিয়ে দেখে রুমের কোথাও পাখি নেই। খালি খালি মনে হয় নিজের মাঝে। ভেজা টাওয়েলটা বিছানায় ফেলে চলে যায়। ইদানিং বদ অভ্যেস হয়েছে শানের। ভেজা তোয়ালে, টি শার্ট সব বিছানার উপর ফেলে চলে যায়। আর পাখি রেগে দ্রুত সেগুলো নিয়ে শুকাতে দেয়। শানের বেশ মজা লাগে পাখির তখনকার রাগ দেখে।
আজও তাই রেখে যায় শান। ছাদের আনাচে কানাচে পাখিকে খোঁজে শানের চোখ, কিন্তু কোথাও পায় না। কোথায় যাবে ও? প্রতিদিন তো রুমেই থাকে, নয়তো রান্নাঘরে। আজ কোথাও নেই, ছাদেও নেই। আনমনে বিড়বিড় করে সিঁড়ি ভাঙতে থাকে। মা, মা, ও মা। হ্যাঁ বলো, শুনছি। মা, তোমার আদরে বৌমা কই? তা আমি কি জানি, আছে হয়তো কোথাও, ছাদে বা তোর ঘরে বা বেলকনিতে। মা, সব জায়গায় খুঁজলাম তো, কোথাও নেই। কোথাও নেই? আহারে বেচারা শাকচুন্নু। মুখে হা হুতাশের শব্দ তুলে শানের চাচি হেসে ওঠে। শানের কর্ণকুহর অবধি তা পৌঁছায়নি। এবার রান্নাঘরে এসে মাকে আবারও ডাকতে থাকে। বলো না কই আছে ও? দেখো, তোমার দাদিজানের ঘরে হয়তো। কে রে ভাইয়া, তুই তো এমন ছিলি না, ইদানিং হুহা ছাড়াও কড়কড় করে কথা বলিস। আগে তো ওই দুটো কথা ছাড়া বলতিসই না। বড় মা, তোমার ছেলে দেখো কেমন বউ পাগলা হয়ে গেছে। টিনার দিকে কটমট করে চেয়ে কিছু বলতে যাওয়ার আগেই টিনা চোখ সরিয়ে নিজের রুমে দৌড় লাগায়। মা, দাদিমা একা একা শুয়ে তসবি গুনছে, পাখি কোথাও নেই সেখানে। ছেলের অবস্থা দেখে শর্মিলার বেশ ভালোই লাগছিল। বউকে কেমন চোখে হারাচ্ছে। ও বাড়ি চলে গেছে। হোয়াট? এক প্রকার চিল্লিয়ে বলে উঠে শান। পরক্ষণে সবাই তার দিকে অবাক চোখে চেয়ে দেখে। শান বুঝতে পেরে নিজেকে সামলিয়ে চাপা স্বরে বলে ওঠে, হোয়াট ডু ইউ মিন বাই বাড়ি চলে গেছে? কেন যাবে না? কোন মেয়ে বিয়ের পর প্রথমবারই এতদিন শ্বশুর বাড়ি থাকে বলতো? তুই এত অবাক হচ্ছিস কেন? বাড়ি মাথায় তুলে রাখছিস, এমন ভাব করছিস যেন চিরতরে হারিয়েছিস ওকে। মায়ের শেষ কথা শুনে শানের বুকের বাম পাশে কিঞ্চিত ব্যথা অনুভব হলো। অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। তুই নাকি নিয়ে যেতে পারবি না, ব্যস্ত, রাফির সাথেও যাইতে দিবি না, তাই বলে মেয়েটা মনমরা হয়ে বসে থাকবে আর আমি সেটা বসে বসে দেখব? তা পারবো না বাপু। সত্যি তো, কতদিন হলো এ বাড়িতে আসার। মন তো খারাপ করবেই। আমি কিনা নিজের স্বার্থের জন্য বন্দি রেখেছিলাম ওকে। ভাবতে ভাবতেই শান্ত ভঙ্গিতে মাকে প্রশ্ন করে, কার সাথে পাঠিয়েছো? এখন এটা বলো না বাসে পাঠিয়েছো, আর আমায় একটাবার জানানোর প্রয়োজন বোধ করলে না? বৌমার ভাই এসেছিল ব্যবসার কাজে, মন খারাপ করেছিল মেয়েটা, তাই আমি আটকাইনি, যেতে দিয়েছি। যাওয়ার কথা শুনে কেমন সাথে সাথেই চোখ জল জল করছিল। আর তোর ফোন চেক করেছিস একবারও? কতবার ফোন দিয়েছি দেখেছিস? দাঁত চিপে বলে শানের মা। বাটন ফোনটা তো আজ একবারও চেক করা হয়নি। কি এত ভাবছিস? 10 থেকে 15 দিন পার হলে গিয়ে নিয়ে আসিস। তোর বউ হারাবে না বাছা। ডাইনিংয়ে বসতে বসতে শর্মিলা বলে ওঠে। তার কথা শুনে সবাই একসাথে হেসে দেয়। শান সবার দিকে অনুভূতিহীন চাহনিতে একবার চেয়ে সিঁড়ির দিকে চলে যায়। কি রে, খেলি না যে? এখন খিদে নেই, পরে খেয়ে নিব। বলতে বলতেই ঘরে ঢুকে যায় শান। খালাম্মা, ভাইজান মনে হয় মাইনবে চাইছে না যে ভাবি নাই। আসতে বল, নয়তো জানিস তো ও কেমন। চুপচাপ খেয়ে নে। সুমির কথায় ওকে মৃদু হাসিতে শাসিয়ে ওঠে শর্মিলা বেগম। পাখির বাড়ি যাওয়া উচিত ছিল, বড্ড উচিত ছিল। কেন এটা ভুলে গেলাম যে ওর মন খারাপ হতে পারে। মনমরা হয়ে ভাবতে ভাবতেই নিজের ঘরে ঢোকে শান। চারিদিকে চোখ বুলিয়ে নেয়। কি যেন নেই নেই মনে হচ্ছে। মনে হচ্ছে কলিজাটাই নেই। কেমন শূন্য শূন্য লাগছে ভেতর বাহির। হঠাৎ চোখে পড়ে সাইড টেবিলের উপর মানি প্ল্যান্টের টবের নিচে সাদা একটা কাগজ। দরজা থেকেই চোখে পড়ল, অথচ একটু আগে নজরে আসেনি শানের। তাড়াহুড়োই ছিল কিনা। শান দ্রুত এগিয়ে বেশ কৌতূহল নিয়ে কাগজটা খুলে। সার্জন সাহেব, আমার ঘরের গাছগুলোতে নিয়ম করে 2বার পানি দেবেন। ফিরতে দেরি হলে একবারই যথেষ্ট। ছাদের গাছ নিয়ে ভাবতে হবে না। সুমিকে বলেছি ওগুলো যত্নও নেবে। আপনি শুধু ঘরেরগুলো দেখবেন, একটু পারবেন না প্লিজ? চিরকুট পড়ে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফোটে শানের। চোখ বুজে নেয় আবেশেই।
পরক্ষণে পাখির অভিমানী মুখটা মানুষপটে ভেসে ওঠে। লম্বা নিঃশ্বাস ছেড়ে মানি প্ল্যান্টটা হাত দিয়ে ছুঁয়ে দেয়। নিজের তোয়ালেটা বিছানার উপর দেখে তাড়াতাড়ি ব্যালকনিতে এলিয়ে দেয়। ওর কথা সারাক্ষণ ভাবলে চলবে না শান। কনসেন্ট্রেট অন ইয়োর ওয়ার্ক শান। নিজের মনকে বুঝিয়ে কাবার্ডের ড্রয়ার থেকে কনফিডেন্সিয়াল ফাইলটা বের করে কাবার্ডের দরজা বন্ধ করতে চোখ আটকে যায় সেদিকে। বিয়ের আগের মতোই শানের সমস্ত ড্রেস দিয়ে কাবার্ড গোছানো। পাখির একটা শাড়ি বা জামা কোনো কিছুই সেখানে নেই। কলিজা কেঁপে ওঠে ওর। ও সব ড্রেস নিয়ে গেল কেন? ও কি আর আসবে না নাকি? আমি কি তবে ব্যর্থ হাসবেন্ড? ভাবতে ভাবতে কাবার্ডের সমস্ত জিনিস এলোমেলো করে, তবু পাখির ব্যবহার্য একটা জিনিসও সেখানে পায়নি। অজানা ভয়ে গলা শুকিয়ে আসে। দ্রুত ফোন হাতে নিয়ে পাখির নাম্বারে ডায়াল করে। না, কল দিব না তাকে। সকালবেলা এত বারণ করার পরেও সে চলে গেল, তাও আমায় না জানিয়ে। থাকুক নিজের মতো, আমার দরকার নেই ফোন দেওয়ার। কিন্তু আমারও তো ভুল, ফোন তো আমি ধরিনি। থাক, তবুও দিব না। এমন হাজার রকম চিন্তা ভাবনা থেকে কলটা কেটে দেয়। বিছানায় ছুঁড়ে মারে নিজের ফোন। তারপর কাজকর্ম সব ফেলে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে। ক্লান্ত শ্রান্ত শরীরে তাড়াতাড়ি ঘুম চলে আসে। এদিকে পাখি বাড়িতে পৌঁছে গেছে ঘন্টা দেড়েক হলো। পৌঁছেই শাশুড়ি মাকে জানাতে ভোলেনি সে। শানের নাম্বারে ফোন দিলে ব্যস্ত পেয়ে আর ফোন দেয়নি। এতদিন পর জেনিকে পেয়ে সারাদিনে শানের কথা বেমালুম ভুলে যায় পাখি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। পাখি আর জেনির গল্পের ঝুড়ি যেন ফুরায় না। ছাদের উপর পা এলিয়ে এটা থেকে সেটা বলেই চলছে দুজনে। পাখির চালচলনে আবারও ছোট্টবেলার চাঞ্চল্যতা খুঁজে পায় জেনি। বরবচি সব চঞ্চলতা ফিরিয়ে দিল। কেমনে রে? খুব আদর করে না? জানিস, তোর ডাক্তারকে সামনে থেকে দেখার খুব শখ আমার। শুধু ওই টিভিতে দেখেছি আর ফেসবুকে। বিয়েতে তো আসতে পারলাম না, নিজের সংসারে ব্যস্ত ছিলাম। বলতে বলতে জেনির মুখটা মলিন হয়ে যায়। এসছি থেকে মানুষটাকে একবারও কল করা হয়নি। এতক্ষণে তো বাড়ি আসার কথা। রুমে গিয়ে কথা বলবো একবার। কি এত ভাবিস রে? কিছু না। আচ্ছা দেখাবো এবার, যা। জেনিকে আর কোনো প্রশ্ন করতে না দিয়ে পাখি বলে ওঠে, চল, ঘুমাবি না নাকি রাত সাবার করার ইচ্ছা আছে এখানে? হ্যাঁ, আরে কতগুলো দিন পর দেখা, রুমে পড়ে যাই। তুই যে ঘুমকাতুরে, গিয়েই তো ঘুমাবি। হ্যাঁ, আমার সত্যি এবার ঘুম চলে এসছে জেনি। আমার সত্যি এবার ঘুম চলে এসছে জেনি। চল রুমে চল, রাত অনেক হলো, ভাইয়া বকবে। পাখি হাই তুলে জেনিকে ঘরে আসার তাগিদ দেয়। ঘরে ঢুকে বিছানায় দেখে আর লোভ সামলাতে পারে না পাখি। ধপ করে বিছানায় শুয়ে পাতলা চাদরটা গায়ে টেনে নেয়। এদিকে জেনি ওর কাণ্ড থেকে হেসে কুটি কুটি। কেমনে তোর বর তোকে সহ্য করে রে? তোর ঘুম তো বেচারার 12টা বাজার কথা। বলেই পাখিকে চিমটি কাটে। আও, ঘুমাতেও বিরক্ত করবি না একদম। আমার উনি তোদের বরের মতো অভ্যাস না, আমার একটু বিরক্ত করে না। গভীর ঘুম জড়ানো কণ্ঠে বলতে বলতে মুখের কথা মুখে মিলিয়ে যায় পাখির। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।